প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় গতির খেলার ৩৯ পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। ৩৯ পৃষ্ঠার বাড়ির কাজ। আজ তোমরা যেসব খেলায় অংশ নিলে সেখানে তো নানা ধরনের গতির ব্যাপার ছিল। অনুসন্ধানী পাঠ বই থেকে বিভিন্ন ধরনের গতির অংশটা ভালো করে পড়ে নিয়ে নিচের ছক 7-এ তোমাদের খেলার সঙ্গে এইসব গতির কোনো মিল খুঁজে পাও কি না তা ভেবে দেখো তো। কোনো মিল চোখে পড়লে তা নির্দিষ্ট কলমে টিক দিয়ে রাখতে পারো। অর্থাৎ তোমাদের এই ছক 7 পূরণ করার আগে অনুসন্ধানী পাঠ বই থেকে বিভিন্ন গতি সম্পর্কে ধারণা নিতে বলা হয়েছে। তো চলো আগে আমরা বিভিন্ন গতি সম্পর্কে আগে ধারণা নিয়ে নিই। সরল গতি। কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটা হচ্ছে সরল গতি। অর্থাৎ কোনো কিছুকে সমতল পৃষ্ঠে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সেটা সরল রেখায় যেতে থাকে। গতির একটা বৈশিষ্ট্য হচ্ছে, যদি কোনো কিছু সরল রেখায় সমান বেগে যেতে থাকে তাহলে সেটা সেভাবেই যেতে থাকবে, সেটাকে চালিয়ে নেওয়ার জন্য কোনো কিছুই করতে হবে না। অন্যভাবে বলা যায়, সাধারণত কিছু সরল রেখায় সমান বেগে যেতে থাকলে সেটি সেভাবেই যেতে থাকবে, শুধু বেগ বাড়াতে কিংবা কমাতে হলে কিংবা বেগের দিক পরিবর্তন করতে হলে বল প্রয়োগ করতে হবে। এরপরে বক্রগতি। যে গতিতে বস্তু সরলরেখায় না গিয়ে বক্রপথে চলে তাকে বক্রগতি বলে। বক্রগতিতে বস্তুর গতিবেগ ক্রমাগত পরিবর্তিত হয়, কারণ বস্তু কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বলের প্রভাবে বৃত্তাকার পথে চলে। কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল হল বস্তুর উপর প্রয়োগ করা একটি বল যা বস্তুকে বৃত্তাকার পথে চলতে বাধ্য করে। আমরা যখন কোনো কিছুর উপরে ছুঁড়ে মারি তখন তার উপর মাধ্যাকর্ষণ বল নিচের দিকে কাজ করে এবং সে কারণেই বস্তুটি সরল পথে না গিয়ে একটি বাঁকা পথে যায়। এই বাঁকা পথে যাওয়ার গতিকেই বক্রগতি বলা হয়। ঘূর্ণন গতি। কোনো কিছু যদি কোনো একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা, এগুলো ঘূর্ণন গতির উদাহরণ হলেও চমকপ্রদ একটি উদাহরণ হচ্ছে আকাশের চাঁদ। চাঁদকে কোনো কিছু দিয়ে পৃথিবীর সাথে বেঁধে রাখা নেই, তবুও এটি পৃথিবীকে ঘিরে ঘুরছে। পৃথিবীকে ঘিরে চাঁদের এই ঘূর্ণন গতিটি চলমান থাকতে পারে, কারণ পৃথিবী তার মাধ্যাকর্ষণ বল দিয়ে চাঁদকে নিজের দিকে টেনে রাখে। আবার সূর্য আমাদের গ্যালাক্সিতে ছায়াপথের কেন্দ্রে থাকা বিশাল ব্ল্যাক হোলের আকর্ষণে তার কেন্দ্রকে ঘিরে ঘুরতে থাকে। এরপর পর্যাবৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যাবৃত্ত গতি বলা হয়। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর উপর প্রয়োগ করা বল নিয়মিতভাবে দিক পরিবর্তনের কারণে যখন তার গতির পুনরাবৃত্তি হতে থাকে তখন তাকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য হচ্ছে, একটি দোলনকাল থাকে এবং একটি নির্দিষ্ট অবস্থার জন্য সেই দোলনকাল সবসময় নির্দিষ্ট থাকে, সেটিকে বাড়ানো বা কমানো যায় না। দোলনকাল পরিবর্তন করতে হলে সেই অবস্থার পরিবর্তন করতে হয়। যেমন দোলনায় দুলতে থাকা, সেটি হচ্ছে পর্যাবৃত্ত গতির একটি উদাহরণ। পুকুরে ভেসে থাকা কচুরিপানা যখন একটি ঢেউয়ের কারণে উপর থেকে নিচে যেতে থাকে সেটি হচ্ছে পর্যাবৃত্ত গতির আরেকটি উদাহরণ। এরপরের বিষয়টি হলো বেগের পরিমাপ কি।
একটি নির্দিষ্ট দিকে একক সময়ে একটি বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুটির বেগ বলা হয়। আর একটি নির্দিষ্ট সময়ে একটি বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটি থেকে আমরা বস্তুটির বেগ পরিমাপ করতে পারি। তাহলে বেগের পরিমাপ করার সূত্রটি কি? বেগের পরিমাপ সূত্রটি হবে বেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব ভাগ অতিক্রান্ত সময়। এটা হলো বেগের সূত্র। আর এটার একক হবে মিটার প্রতি সেকেন্ডে, অথবা আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে হবে এম পার এস, অর্থাৎ মিটার পার সেকেন্ড। ত্বরণ কি? আমরা জানি কোনো বস্তু সমবেগে যায় তখন তার বেগের কোনো পরিবর্তন নেই। ত্বরণ হলো সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার। এটি একটি ভেক্টর রাশি, অর্থাৎ এটির মান ও দিক উভয়ই বিদ্যমান। বেগের যেহেতু দিক ও মান দুইই আছে, তাই বেগ পরিবর্তন দুভাবেই হতে পারে। যদি বেগের মান বাড়তে থাকে তাহলে আমরা বলি বেগের দিকে বস্তুটির ত্বরণ হচ্ছে। কতটুকু সময়ে কতটুকু বেগের পরিবর্তন হয়েছে সেখান থেকে আমরা ত্বরণ বের করতে পারি। অর্থাৎ সেখান থেকে আমরা ত্বরণ বের করার সূত্রটা যদি আমরা পাই তাহলে আমাদের সূত্রটা কি হবে দেখো। ত্বরণ সমান সমান হলো শেষ বেগ বিয়োগ আদি বেগ, অর্থাৎ একটি বস্তুর শেষ যে বেগ ছিল সেই বেগ থেকে আদি বেগটাকে আমরা যদি বিয়োগ করে সেই বিয়োগফলকে যদি আমরা অতিক্রান্ত সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা ত্বরণ পাব। সর্বশেষ মন্দন কি? সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। অর্থাৎ যদি বেগের মান কমতে থাকে আমরা বলি বস্তুটি ঋণাত্মক ত্বরণ বা মন্দন হচ্ছে। অন্যভাবে বলা যায়, ত্বরণ যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে গতিবেগ কমে যাচ্ছে, আর গতিবেগ কমে যাওয়া বোঝানোর জন্যই মন্দন কথাটি ব্যবহার করা হয়। তাহলে এই ছিল এই অধ্যায়ের গতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমরা ছক 7 পূরণ করব। ছক 7-এ আছে খেলার নাম, সরল গতি, বক্রগতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি। এখানে বলছে যে আমরা যেসব খেলার সঙ্গে এর আগে পরিচিত হয়েছি এইসব খেলাগুলো কোন গতির ভিতরে পড়ে সেগুলো আমরা মিল খুঁজে পাই কিনা সেগুলো দেখতে হবে। তো চলো এখন আমরা ছক 7 সমাধান করে দিই। খেলার নাম হলো দৌড়। দৌড়টা হলো আমরা দেখেছি এটা সরল গতির পর্যায়ে পড়ে, অর্থাৎ আমরা সরল গতির ভিতরে এটা টিক চিহ্ন দেব। দড়ি লাফ অর্থাৎ দড়ি খেলা যেটাকে বলা হয় এটা ঘূর্ণন গতির পর্যায়ে পড়ে, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে। দড়িটা আমাদের হাতে থাকে এবং এটা নির্দিষ্টভাবে ঘুরতে থাকে, অর্থাৎ আমাদের হাতটা হচ্ছে দড়ির কেন্দ্রবিন্দু। এরপর হলো ভার নিক্ষেপ। ভার নিক্ষেপটা বক্রগতির মধ্যে পড়ে। সর্বশেষ হলো ক্যারাম। ক্যারাম বোর্ডের যে গুটি বা স্ট্রাইকের যে গতি এটা সরল গতির মধ্যে পড়ে। তো এই ছিল ছক 7-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ ও পঞ্চম সেশন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।